হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর। ভবানীপুর থেকে বিরোধী প্রার্থী হিসেবে আপনি কাকে আশা শুভেন্দু করছেন? অধিকারী দাঁড়াবে। 24শে মার্চ সুপ্রিম কোর্টে শুনানি আছে, হাইকোর্টেও অনেকে যাবেন। তারপরে অতীতে এরকম কখনো হয়নি, আদালতে চ্যালেঞ্জড হবে। তবে এবারের ভোট আগের তুলনায় অনেক ভালোভাবে হবে, যখনই হোক না কেন। মামলা শুনানি হওয়ার কথা, আশা করি 18 তারিখ হবে। আসা উচিত বাইরে রাজ্যের আধিকারিকদের, পর্যবেক্ষকদের, পুলিশ আধিকারিকদের। এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। কমিশনের কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে গতকাল ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্যে দুদফায় ভোট হবে। কিন্তু যা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের রাজ্যের, এই দুদফায় ভোট শান্তিপূর্ণভাবে করানো কি সম্ভব হবে? প্রথম কথা, ভোট আগে হয় কিনা সেটা দেখতে হবে। যতক্ষণ না পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলো নিষ্পত্তি হচ্ছে, ভোট কিভাবে আমি জানি না। অনেকে তো আদালতে দ্বারস্থ হচ্ছেন। 9 এপ্রিল হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে মনোনয়নপত্র জমা দেবার দিনই ভোটার তালিকা সর্বশেষ আপডেট করা যায়। তো এপ্রিল মাসের 9 তারিখ, আজকে মার্চ মাসের 16 তারিখ, হাতে কটা দিন পড়ে আছে? 3 সপ্তাহের একটু বেশি। খুব দ্রুততার সঙ্গে কাজ করলে আরো 20 লক্ষ নাম সমাধান করা যাবে, বাকি থাকবে 24-25 লক্ষ। তাই 24-25 লক্ষ ভোটারের ভাগ্যের নিষ্পত্তি না হয়ে নির্বাচন কি হতে পারে? অতীতে এরকম কখনো হয়নি, আদালতে চ্যালেঞ্জড হবে। নির্বাচন কমিশন ডেট ঘোষণা করে দিয়েছে, বাকিটা সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে। তারা যদি বলে যে না, এই নামগুলোকে এই নির্বাচনে অংশ নেওয়ানো যাবে না, হবে না। আর যদি তারা বলে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি করবে? তখন কমিশন সিদ্ধান্ত নেবে। অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এই তালিকা আগে ঠিক হোক, তারপরেই ভোট করাটা যুক্তিসঙ্গত। কিন্তু মানে এই তালিকায় যাদের নাম রয়েছে 60 লক্ষের মধ্যে, এমনও তো হতে পারে যে সেখানে এমন কেউ ব্যক্তি রয়েছেন যে এই ভোটে প্রার্থী হতে হ্যাঁ, পারে। সেটা তো হতেই পারে। তার তো একটা অধিকার, সাংবিধানিক অধিকার। তিনি তো জানতেই পারছেন না তিনি ভোটার কিনা। ভোটার থাকলেই তো প্রার্থী হওয়ার বিষয়টা। ও সাংবিধানিক জটিলতা তৈরি হবে। ইতিমধ্যেই তার আভাস আমি পেতে শুরু করেছি। 24শে মার্চ সুপ্রিম কোর্টে শুনানি আছে, হাইকোর্টেও অনেকে যাবেন। তারপরে বিষয়টার ফয়সলা হবে। এসআইআর শেষ না করে ভোট করা উচিত নয় বলে আমার মনে হয়। ইতিমধ্যে নতুন যে রাজ্যপাল রয়েছে এবং রাষ্ট্রপতি দুজনে বৈঠক করেছেন। কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন তারা, মানে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে, যে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করাতে হবে, সেই জন্যই কি এই বৈঠক? রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে কি হবে না সেটা তো সময় বলবে। যদি নির্বাচন ঠিকভাবে না হয়, ঠিক সময় না হয়, তাহলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এসআইআর কে শেষ না করে কিভাবে ভোট সম্ভব, এটা তো আমার মাথায় ঢুকছে না। অনেক বিশেষজ্ঞ বলছেন এটা হতে পারে না। 20 লক্ষ মানুষ জানতেই পারলো না তারা ভোটার কিনা। যারা বাদ পড়বে তারা আবার আপিল ট্রাইব্যুনালে আবেদন করবে, সেটাকে তৈরিও হয়নি, তারা ফয়সলা হতে হবে। পুরো বিষয়টা অসম্ভব রকম ঘেঁটে গেছে, জটিলতা তৈরি হয়েছে। মানে 60 লক্ষ মানুষ যেমন আছে, তেমন মতুয়ারা রয়েছে যারা এখনো হয়তো সবাই সিএ দ্বারা নাগরিকত্ব পায়নি, তাহলে তারাও তো বাদ পড়ছে এই ভোটে। হ্যাঁ, মতুয়াদের নাগরিকত্বের জন্য অনেকে সে আবেদন করেছেন, সে আবেদন অনেকটা নিষ্পত্তি হয়নি, তো সেগুলোর তো নিষ্পত্তি হতে হবে। তারা কি আছে, 6 মাস 7 মাস পরে ভোট হোক না, নভেম্বরে ভোট হোক না, এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাক। প্রত্যেকে জানতে পারলো তাদের স্ট্যাটাস কি, সে ভোটার কি ভোটার নয়, তারপরেই হোক ভোট, অসুবিধা নেই তো।
নির্বাচন কমিশন বারবার একটা কথা বলছে, যখনই রাজ্যে আসছে তারা বলছে যে ভোটের আগে বা পরে কোনো রকম হিংসা বরখাস্ত তারা করবে না। সেই জন্য মার্চের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় তারপরও বাহিনীকে তো দেখতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে মোতায়েন করতে হবে, যেখানে ওদের দরকার সেখানে ওদের পাঠাতে হবে। শুনছি 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। তবে এবারের ভোট আগের তুলনায় অনেক ভালোভাবে হবে, যখনই হোক না কেন। এবং কমিশনের কাছে পশ্চিমবঙ্গের নির্বাচনটা করাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সুষ্ঠুভাবে। অন্য সব রাজ্যে হয়ে যাবে, পশ্চিমবঙ্গে ভোট মানেই মায়ের কোল খালি হয়, সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। কমিশনের কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। এই যে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারপরও আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটের হিংসা দেখেছি, হাওড়া দেখেছি, গঙ্গাসাগর দেখেছি, গিরিশ পার্ক দেখলাম। আজকে থেকে তো মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে 15 তারিখ বিকেল 4টের পর। এখন সবকিছু নির্বাচন কমিশনের অধীন। এবার কিছু ঘটলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। কিভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এটা তাদের দায়িত্ব। এর আগে যখন 7-8 দফায় ভোট হয়েছে, রিগিং ছাপ্পা প্রচুর পরিমাণে হয়েছে। এই যে 2 দফায় ভোট, অনেকেই দাবি করছেন যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা রয়েছেন তারাও এটা মানে সমর্থন করেন, তাদের সমর্থনেই এই রিগিং ছাপ্পা হয়। হ্যাঁ, সরকারি আধিকারিকদের একটা অংশের সমর্থন ছাড়া তো এটা হতে পারে না। এবার 2 দফায় ভোট করলে যারা ভোট লুট করে, শাসক দলেরই ওই ক্যাডার কুল এক জায়গায় ভোট করিয়ে অন্য জায়গায় যেতে পারবে না, সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আর দীর্ঘদিন ধরে ভোট হলে অসুবিধাও হয় মানুষের, 2 দফায় হয়ে যাচ্ছে। এতে ঠিক আছে, এবং কমিশন তাদের মতো করে ব্যবস্থা নিক, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফিনান্স অবজারভার সব থাকুক। সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট এখন শুধু রাজ্য প্রশাসনের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে ওই এন.কে. মিশ্র বলে যিনি আছেন কমিশনের বিশেষ, তার উপরেও নির্ভর করবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে এবারের ভোট অন্যান্য বারের থেকে ভালো হবে। তাহলে মানে যে সর্ষের মধ্যে ভূত যে কথাটা বলা হয়, তার মানে ভিতরেই তো লোক থাকছে যাদের সমর্থনে রিগিং ছাপ্পা হচ্ছে, এগুলো সরাতে কমিশনকে কি কি করতে হবে বলে মনে হয়? কমিশন আগেই তো মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, অনেককে বদলিও করেছে, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, এবং যাদের নামে পূর্বে অভিযোগ ছিল 2021-এ যেসব জায়গায় সন্ত্রাস হয়েছে সেই সমস্ত জেলার আধিকারিকদের, পুলিশদের কমিশন সরিয়ে দেবে, ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। একটা ঝাঁকুনি দেওয়া প্রয়োজন প্রশাসনে, তারই তো বিষয়টা নিয়ন্ত্রণে আসবে। এই ঝাঁকুনিটা কি কাল রাত থেকেই মানে শুরু হয়েছে? কারণ গতকাল ভোট ঘোষণা হওয়ার পরপরই রাতারাতি বদল করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, আজকে সকাল থেকে হ্যাঁ, পুলিশের হ্যাঁ, একাধিক শীর্ষ একদমই একদমই কর্তাদের। কমিশন বার্তাটা দিচ্ছে, আশা করি সদর্থক বার্তা। যাদের বার্তা পৌঁছনের তারা সেই বার্তা পেয়ে যাবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলে যে বাইরে থেকে আইপিএস, আইএএস অফিসারদের এনে ভোট করানো উচিত। আপনি সহমত এই কথার সঙ্গে? অনেকটাই সহমত। এখানকার আধিকারিকরা অনেকটাই কি বলবো আর কি, তারা তাদের নিরপেক্ষতা বিসর্জন দিয়েছে। তারা দেখেও দেখে না, কারচুপি দেখেও দেখে না। সেক্ষেত্রে বাইরের রাজ্যের আধিকারিকদের আনলে তাদের তো এখানকার কারোর সঙ্গে সেভাবে বিশেষ সম্পর্ক নেই, তারা দিদিমণির মুখাপেক্ষীও নয়। অবশ্যই নির্বাচন অনেক ফ্রি ফেয়ার হবে, আসা উচিত বাইরের রাজ্যের আধিকারিকদের, পর্যবেক্ষকদের, পুলিশ আধিকারিক। কিন্তু ওর কথায় কেন্দ্রীয় বাহিনী, তারাও তো বাইরের রাজ্য থেকেই আসে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ তো আগে রাজ্য প্রশাসন করতো, এবার একটা জয়েন্ট কমান্ড তৈরি হবে যাতে রাজ্য প্রশাসন থাকবে, নির্বাচন কমিশনের এই বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র থাকবেন। এইভাবেই করা হবে, শুধু রাজ্য প্রশাসনের হাতে থাকবে না। ব্রিগেড মোদির সভায় ব্রিগেডে আমরা যে লোক সংখ্যা দেখলাম, যে জনজোয়ার দেখলাম, তারপরই মমতা ব্যানার্জি কি সেটাকে ভয় পেয়ে এই ডিএর ঘোষণা বা পুরোহিত, মোয়াজ্জেম এদের ভাতা ওগুলো বাড়ানোটা? ঘুষ দেওয়া, উনি যদি ডিএ দিতেই চান সব আগেই দিতে পারতেন, উনি তো চান না, উনি বাধ্য হয়ে এসব ঘোষণা করেছেন। তাও নোটিফিকেশন জানি না কবে সেটা আপলোড হবে, হয়েছে কিনা আমি জানি না। একটা রিভিউ পিটিশন করেছিলেন
সুপ্রিম কোর্টে, সেটা তাহলে প্রত্যাহার করে নিতে হবে। ভোট ঘোষণার 45 মিনিট আগে ডিএ দেব বলা, এটা বোঝাই যাচ্ছে ভোটের আগে সরকারি কর্মচারীদের তিনি ঘুষ দিতে চাইছেন। তার ইচ্ছা নেই। তার যদি ডিএ দেওয়ার ইচ্ছা থাকতো তিনি অত কোটি কোটি টাকা খরচ করে আইনজীবীদের পিছনে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিরুদ্ধাচারণ করতেন না। এখন ঠেলায় পড়েছেন, ঠেলায় পড়ে তিনি সব করছেন। গতকাল রাত থেকেই দেখছি যে প্রশাসনিক একটা রদবদল চলছে। আগামী 18ই মার্চ আইপ্যাকের মামলা রয়েছে। এবার কি ফাইনালি শুনানিটা হবে নাকি? সে বলতে পারবো না, সুপ্রিম কোর্টে হবে কি হবে না, সেটা সুপ্রিম কোর্টের রোস্টার প্রকাশনই হবে, হবে হয়তো শুরু। না, এই যে বারবার পিছিয়ে যায় একটা তত্ত্ব উঠে আসে যে বিজেপি না না না, ওসবের জন্য কিছু তৃণমূলের কোনো সেটিং চলছে। না না না, মামলা শুনানি হওয়ার কথা আশা করি 18 তারিখ হবে। হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর। ভবানীপুর থেকে বিরোধী প্রার্থী হিসেবে আপনি কাকে আশা শুভেন্দু করছেন? অধিকারী দাঁড়াবে যতদূর আমি জানি। ভালো লড়াই হবে, তারপর দেখা যাক। কিন্তু ববি হাকিম তিনি বলছেন মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা কারণ নেই, তিনি 50,000 ভোটে জিতবেন সেখান থেকে। মমতা ব্যানার্জি জিতলেও 500 ভোটে জিতবে। 60,000 কত ভোট তো বাদই চলে গেছে 50,000-এর উপর। হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি জেতেন ওই 500 ভোটে জিতবে, সেটা 5 ভোটও হতে পারে। ববি হাকিম আকাশ কুসুম কল্পনা করছেন, করতেই পারেন। তার নেত্রীর কে গ্লোরিফাই করার তার কোনো তাগিদ থাকতে পারে। বাস্তব অবস্থা হলো এটাই, হাড্ডাহাড্ডি লড়াই হবে শুভেন্দু দাঁড়াবে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার মানুষ একটা এবং মুখ্যমন্ত্রী একটা বাড়তি অ্যাডভান্টেজে মেশিনারি পাবে, জিতলে পরেও 500 ভোটে জিতবে। অর্থাৎ একদম শেষ প্রশ্ন, ব্রিগেডে আসা যে বিজেপি কর্মীরা তাদের একাংশের দাবি যে গ্রাউন্ড লেভেল কর্মী যারা রয়েছে তাদেরকে মিথ্যে কেসে জেলে পাঠানো হয়, গাজার কেস দেওয়া হয়, রেপ কেস দেওয়া হয়, কিন্তু উপরি মহলে যে নেতারা রয়েছে কোনো ব্যবস্থাই নেয় না। এটা কি ভোটে হেরফের দেখা যাবে এর জন্য? কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে হবে, কর্মীদের পাশে সবাইকে দাঁড়াতে হবে, বিজেপির নেতাদেরও দাঁড়াতে হবে। একা শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, আরো কয়েকজন দাঁড়াবেন, বাকিরা দাঁড়াবেন না, এটা তো হয় না। হ্যাঁ, কর্মীরাই হচ্ছে নেতাকে নেতা বানায়। কর্মীরা না থাকলে নেতারা কেউ নয়। তাই নেতাদের উচিত হচ্ছে কর্মীদের আপদে বিপদে পাশে থাকা, যেটা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে থাকে। অসংখ্য ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেডের সভায় যে জনশুনানি নামে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য, সমর্থক, নেতাদের সঙ্গে একই সঙ্গে যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি নিজেদের আস্থা জ্ঞাপন করার জন্য ব্রিগেডে এসে জমায়েত হন, তাতে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে কথা বললে কোনো ভুল হবে না। মানুষ চাইছেন, বাংলার জনতা চাইছে, বাঙালি চাইছে এইবারে বিজেপি সরকার আসছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস তাদের আগা পাঁচতলা নেতা, নেত্রী, সদস্য কিংবা যারা বিভিন্ন সময় তৃণমূলের হয়ে দুষ্কর্ম করতেন, তৃণমূলের আশ্রয় থাকতেন, তৃণমূলের প্রশাসনের সুবিধে নিতেন, তারাও এখন প্রচন্ড ভয় আছে। সেই ভয় বহিঃপ্রকাশ ঘটেছিল গতকাল সভা চলাকালীন। আমাদের সভায় আসা কয়েকটি দূরতম জেলার বাস, তাদেরকে আক্রমণ করা হয়, কাঁচ ভাঙা হয়, এবং তারপর একটি অদ্ভুত অলিকুনাট্য রঙ্গ কলকাতার রাজপথে রচিত হয়। ঠিক যেরকম ভাবে আমাদের পরিবর্তন যাত্রা চলাকালীন কিছু নাটকের আয়োজন করা হয়েছিল, জনসাধারণ তাকে পরিত্যাগ করে, আগ্রহ হারিয়ে ফেলায় তার প্রতি, এবং অনাগ্রহী সেটা রেজিস্টার করার পরে সেটা তুলতে বাধ্য হয়। আমরা আমাদের পক্ষ থেকে একটা কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, প্রায় 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের মানুষের উপর, আম বাঙালির উপরে তৃণমূল কংগ্রেস যেভাবে লাগামহীন সন্ত্রাস চালিয়েছে, গণতন্ত্র যেভাবে বিপর্যস্ত, প্রতি মুহূর্তে গণতন্ত্র যেভাবে আক্রান্ত, তার শেষ হতে চলেছে এই 2026-এর নির্বাচন। পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার স্লোগানকে সামনে রেখে যে
অভূতপূর্ব জনসমাবেশ কালকে ব্রিগেডের ঐতিহাসিক মাঠ দেখল, তাতে কোনো সন্দেহ নেই, দেওয়াল এখন স্পষ্ট যে মানুষ পরিবর্তনের জন্য উদগ্রীব এবং পরিবর্তন হচ্ছেই। আগামী সরকার বিজেপির সরকার, যদিও এটা কোনো রাজনৈতিক দলের সরকার হিসেবে আসবে না, এটা পশ্চিমবঙ্গের জনতার সরকার, পশ্চিমবঙ্গের বাঙালির প্রথম আত্মমর্যাদার সরকার, সুরক্ষার সরকার হিসেবে আত্মপ্রকাশ করবে। এই পুরো বিষয় আমাদের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আসছেন, বলবেন শ্রী তাপস রায়, মাননীয় সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ, এবং প্রাক্তন এমএলএ, মাননীয় প্রাক্তন মন্ত্রী। তাপস বাবুকে অনুরোধ করবো সাংবাদিকদের। নমস্কার আমার সাংবাদিক বন্ধু, ভাই ও বোনেরা। আজকে কোথায় ভেবেছিলাম যে আলোচনা যদি করতেই হয়, গতকালকে ব্রিগেডে ঐতিহাসিক জনসভা নিয়ে আপনারা প্রশ্ন করবেন বা আমরা বলবো কিছু, বা কালকে যে ঐতিহাসিক ভাষণ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলে গেলেন পশ্চিমবাংলার উদ্দেশ্যে, এবং যে বার্তা দিয়ে গেলেন, ভেবেছিলাম সেই সমস্ত নিয়ে আপনারা আজকে প্রশ্ন করবেন বা আমরা পিসি করব, প্রেস কনফারেন্স করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি সরকার বা একটি শাসক দল যারা শুধুমাত্র অভিনয় নির্ভর, স্ক্রিপ্ট নির্ভর এবং ভুলভাল কাঁচা স্ক্রিপ্ট, এবং দলের বেশিরভাগই আপনারা জানেন যে তারা ওই ফিল্মি দুনিয়া থেকে আসা, তাদের প্রভাব এখন পড়ে গেছে রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপরে, মন্ত্রী, এমএলএ, এমপি। গিরিশ পার্ক সারা বাংলা থেকেই তো আমাদের মানুষ এসেছিল, এবং নিশ্চয়ই মিছিল করে বা বাসে করে যারা এসেছে, মাঝখানে তো এমএলএ, এমপি, শাসক দলের বা মন্ত্রীদের তো বাড়িঘর পৌঁছেছে, কোথাও কিছু হয়নি। বরঞ্চ আমাদের আশঙ্কা ছিল, সেটা করা হয়েছে, আটকানোর চেষ্টা, বদমাইশি, যানজট এসব হয়েছে, কিন্তু কোনো বাড়ি আক্রমণ হয়েছে কারুর বাড়ি, এই অপবাদ অন্য কোনো জায়গায় নেই। এখানেই মহিলা, মন্ত্রী, ভিকটিম কার্ড খেলার জন্যে দেখুন, ওই 250 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ, ওই বাড়িটা কিন্তু আমাদের অত্যন্ত, আমাদের সভাপতিও বলেছেন, রাজ্যের আমাদের দলের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমরাও বলছি যে ওই বাড়ি বা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কোনো এই ধরনের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নেই মহিলাদের অসম্মান করা বা কোনো বাড়ি। এটা আমরা দেখেছি গত 15 বছরে, যে আমাদের কত কর্মী রক্ত ঝরেছে, কত কর্মী মারা গেছে, কত বাড়ি ঘর এখনো 5 বছর তারা ঢুকতে পারেনি, এবং দোকানপাট, ব্যবসা তারা আজও 5 বছর 21